হ্যালো, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম কোশ্চেনটি হলো, সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক কে? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন। তা সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক ছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ ছিলেন সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক। যদি বলে সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক কে, প্রকৃত শাসক যদি প্রকৃত শাসক থাকে তাহলে ইলতুৎমিশ। প্রকৃত শাসক বলে ইলতুৎমিশ, কিন্তু বলে যদি বলে প্রতিষ্ঠাতা তাহলে হবে কুতুবুদ্দিন আইবক। 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত সে রাজত্ব করেছিল। তারপরে আসে প্রকৃত শাসক ইলতুৎমিশ, তারপরে সে সিংহাসনে বসেন। ইনি রাজত্ব করেছে 1211 থেকে 1236। এবং কুতুবুদ্দিন আইবক হলেন প্রতিষ্ঠাতা। আর যদি বলে প্রকৃত প্রতিষ্ঠাতা বা শাসক, প্রকৃত শাসক, তাহলে হবে ইলতুৎমিশ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন বলছে, দাস বংশের প্রতিষ্ঠাতা কি? দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন ইলতুৎমিশ, বলবন, নাসিরউদ্দিন, কুতুবুদ্দিন আইবক। তার দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবুদ্দিন আইবক। তিনি 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন। এই বংশের সূচনা করেন এবং উত্তর ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেন। এটি দিল্লি সালতানাতের প্রথম রাজবংশ ছিল, কুতুবুদ্দিন আইবক। আর দাস বংশ ছিল 1206 থেকে 1290 অব্দি দাস বংশ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেনটি হলো, কার রাজত্বকালে দক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল? বলবন, রাজিয়া, ফিরোজ তুগলক, জালাউদ্দিন খিলজি। তার জালাউদ্দিন খিলজির রাজত্বকালে প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল। দিল্লি সালতানাত জালাউদ্দিন খলজির রাজত্বকালে 1296 খ্রিস্টাব্দে তার ভ্রাতৃপুত্র ও সেনাপতি আলাউদ্দিন খলজি প্রথম দক্ষিণাত্যে মুসলিম আক্রমণ চালান। তাহলে 1296 খ্রিস্টাব্দে, 1296 খ্রিস্টাব্দে 1296 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি দেবগিরি আক্রমণ করেন। দেবগিরি নেতৃত্ব জালাউদ্দিন খলজির শাসনকালে হলেও আক্রমণ করেন আলাউদ্দিন খলজি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এখানে বলেছে, দিল্লি সালতানাতের সর্বশেষ শাসক কে ছিলেন? দিল্লি সালতানাতের সর্বশেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি, বহুলাল লোদি, সিকান্দার লোদি, আলাউদ্দিন আলম শাহ। ইব্রাহিম লোদি ছিলেন দিল্লি সালতানাতের সর্বশেষ শাসক। 1491 থেকে 1526 অব্দি, 1491 থেকে 1526 অব্দি, 1491 থেকে 51 থেকে 1451 থেকে 1526। তিনি লোদি রাজবংশের 1526 অব্দি তৃতীয় এবং শেষ সুলতান ছিলেন। লোদি বংশ ছিল 1451 থেকে 1526, 1451 থেকে 1526 লোদি বংশ। এবং যদি বলে ইব্রাহিম লোদি কত বছর রাজত্ব করেছিল? ইব্রাহিম লোদি ছিল 1517 থেকে 1526 অব্দি রাজত্ব করেছিল ইব্রাহিম লোদি। আর লোদি বংশ ছিল 1451 থেকে 1526। এটা হলো লোদি বংশ, 1451 থেকে 1526। আর যদি বলে ইব্রাহিম লোদি কত বছর রাজত্ব করেছিল, তাহলে হবে 1517 থেকে 1526। তিনি লোদি বংশের তৃতীয় এবং শেষ সুলতান ছিলেন। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর তাকে পরাজিত ও হত্যা করেন, যার ফলে দিল্লি সালতানাতের অবসান ঘটে এবং ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। ভারতে একে মেরে হত্যা করে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করছে কে? বাবর, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধতে। তারপর পরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে, কোল সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন। ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুগলক। তা
ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন 1211 থেকে 1236। ইলতুৎমিশের রাজত্বকাল 1211 থেকে 1236 ইলতুৎমিশের রাজত্বকাল। 1221 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন। আর ইলতুৎমিশ কোন বংশের শাসক ছিলেন? মমলুক বা দাস বংশ। দাস বংশকে মনে রাখবে মমলুকও বলা হয়, মমলুক বংশ। তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন? 1211, 1221, 1399, 1526। চেঙ্গিস খাঁ 1221 খ্রিস্টাব্দে ভারত সীমান্তবর্তী অঞ্চল সিন্ধুনদ পর্যন্ত ভারত আক্রমণ করেন। তাহলে যদি বলে সীমান্তবর্তী অঞ্চল, ভারতের সীমান্তবর্তী অঞ্চল, তাহলে মনে রাখবে সিন্ধুনদ পর্যন্তকে সীমান্তবর্তী অঞ্চল বলা হয়। তাহলে 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন। তখনকার সুলতান কে ছিল? তখনকার সুলতান ছিল, শাসক ছিল ইলতুৎমিশ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এখানে একটা কোশ্চেন দুবার চলেছে, এখানে তুমি কোশ্চেনটাকে ধরে নাও। ইক্তা প্রথার প্রবর্তন কে? ইক্তা প্রথার প্রবর্তন কে করেন? ইক্তা প্রথার প্রবর্তন। অপশান এ দেখো মোহাম্মদ ঘড়ি। অপশান বি কুতুবউদ্দিন আইবক। অপশান সি ইলতুৎমিশ। অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। তা ইক্তা প্রথা প্রবর্তন করেন হলো ইলতুৎমিশ। আর ইক্তাদার বা মুক্তি, যারা ইক্তা বা ভূমির অংশ পেতে তাদের ইক্তাদার বা মুক্তি বলা হতো। তা ইক্তাদার কাকে বলা হতো বা মুক্তি কাকে বলা হতো? যারা ইক্তা বা ভূমির অংশ পেতেন তাদের ইক্তাদার বা মুক্তি বলা হতো। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এই যে হবে, এটা ইলতুৎমিশ। তারপরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কুতুউস সালাতিন গ্রন্থের প্রবর্তন হলেন আব্দুল মালিক ইসলামী, দারাসিকোহ, বাবর, মুন্সি মির্জা। তাহলে আব্দুল মালিক ইসলামী এটি ছিলেন ফুতুউস সালাতিন গ্রন্থের প্রণেতা বা লেখক হলেন। তারপরের কোশ্চেনে যাওয়া যাক। বলছে জিতল, সাজগানি ও টঙ্কা সুলতানের মধ্যে 3টি মুদ্রা যথাক্রমে ধাতুর তৈরি। কোন ধাতুর তৈরি? তামা রূপা নাকি সোনা তামা সীসা? রূপা সোনা তামা, রূপা সোনা রূপা। তাই মনে রাখবে জিতল তামা, সাজগানি রূপা, টঙ্কা রূপার তৈরি ধাতুর মুদ্রা। তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন বলছে দিল্লির কোন সুলতান আত্মজীবনী লিখেছিলেন? ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খলজি,
ফিরোজ শাহ তুগলক। তাহলে দিল্লির কোন সুলতান বলেছে? আত্মজীবনে লিখেছেন, আত্মজীবনে লিখেছেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক আত্মজীবনে লিখেছিলেন। তার আত্মজীবনের নাম ফুতহাত ই ফিরোজ শাহী। ফুতহাত ই ফিরোজ শাহী তার আত্মজীবনী গ্রন্থের নাম। ফুতু হাত ই ফিরোজ শাহী। আর মনে রাখবে এই ফিরোজ শাহী তুগলক রাজবংশ ছিল, তুগলক রাজবংশ, তুগলক বংশ। তুগলক বংশ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদের দেবগিরি রাজধানী স্থানান্তরিত করেছিলেন তার নাম কি? তিনি কে কে ছিলেন? ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। তাহলে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দৌলতাবাদে বা দেবগিরিতে বা দেবগিরিতে 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 রাজধানী স্থানান্তরিত করেন। তিনি ছিলেন মোহাম্মদ বিন তুগলক 1327 সালে। তারিখি ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতাকে? আবুল ফজল, জিয়াউদ্দিন বার্নি, অলবেরুনি, মিনহাস উসিরাস। তাহলে তারিখি ফিরোজ শাহী এটা জিয়াউদ্দিন বারুনির লেখা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন বলেছে দিল্লি স্থিত কুতুব মিনার কে নির্মাণ করেন? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবান, আলাউদ্দিন খিলজি। দিল্লি স্থিত কুতুব মিনার কে নির্মাণ করেন? দিল্লি স্থিত নির্মাণ করে ইলতুৎমিশ। কে সম্পূর্ণ করেন? ইলতুৎমিশ। আর যদি বলে কে শুরু করে তাহলে মনে রাখবে কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক দিল্লির কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন 1193 খ্রিস্টাব্দে। আর তার কাজ সম্পন্ন করে তার উত্তরসূরি জামাতা, তার জামাতা ইলতুৎমিশ মানে জামাই তার কাজ সম্পন্ন করেন। ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? আকবর, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি। তাহলে মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসে মোহাম্মদ বিন তুগলক, এটা হবে মোহাম্মদ বিন তুগলক। তার শাসনকাল ছিল 1325 থেকে 1351। 1325 থেকে 1351। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। নিম্নোক্ত দিল্লি সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হন এবং বিশ্বজয় করতে উদ্যোগী হয়েছিলেন? আলাউদ্দিন খিলজি, গিয়াসুদ্দিন বর্মন, মোহাম্মদ বিন তুগলক এদের মধ্যে কেউই নয়। তাহলে মনে রাখবে খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজি।
তিনি প্রথম দিল্লি সুলতানদের মধ্যে দ্বিতীয়, তাকে আলেকজান্ডার হিসাবে উপাধিতে ভূষিত করা হয় এবং বিশ্বজয় উদ্যোগী ছিলেন তিনি। তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে আমির খসরু কার সভাপতি ছিলেন? বলবন, আলাউদ্দিন খলজি, আকবর, গিয়াসুদ্দিন তুগলক। তাহলে আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু। আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হতো। ভারতের তোতা পাখি, ভারতের তোতা পাখি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কোন অঞ্চলের মহিলাগণ জড়ব্রত পালন করতেন? রাজপুতানা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কে বাজার দর নীতি প্রচলন করেন? ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, সিকান্দার লোদি। মধ্যযুগীয় ভারতের সুলতান আলাউদ্দিন খলজি প্রথম বাজার নিয়ন্ত্রণ নীতি বা মূল্য নিয়ন্ত্রণ নীতি ব্যবস্থা চালু করেন। বিশাল সেনাবাহিনী বজায় রাখা এবং প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে তিনি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোন সুলতান আমলে ব্রাহ্মণদের কাছ থেকে জিজিয়া কর সংগ্রহ করত? গিয়াসুদ্দিন তুগলক, বলবন, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। তাহলে ফিরোজ শাহ তুগলক ব্রাহ্মণদের কাছ থেকে জিজিয়া কর সংগ্রহ করত। আর এখানে একটা কোশ্চেন এখানে একটা কোশ্চেন টুকে নিতে পারো। এখানে একটা কোশ্চেন টুকে নিতে পারো। একটা কোশ্চেন হয়েছিল এখানে লিখে তো মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক আড়াই বছর ধরে আড়াই বছর ধরে একটি ক্যাম্পে কাটান। একটি ক্যাম্পে কাটান যার নাম স্বর্গদ্বারী। সেটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? সেটি কোন নদীর তীরে, কোন নদীর তীরে তীরে অবস্থিত ছিল? শতুদ্র, সিন্ধু, যমুনা, গঙ্গা। মোহাম্মদ, এটি হবে গঙ্গা নদীর তীরে। গঙ্গা নদীর তীরে
তীরে অবস্থিত ছিল। তাহলে মোহাম্মদ বিন তুগলক 2.5 বছর ধরে একটি ক্যাম্পে কাটান যার নাম স্বর্গদ্বারী, সেটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল। মোহাম্মদ বিন তুগলক 2.5 বছর ধরে একটি ক্যাম্পে কাটান যার নাম স্বর্গদ্বারী, সেটি কোন নদীর তীরে? গঙ্গা নদীর তীরে। মোহাম্মদ বিন তুগলক 2.5 বছর ধরে একটি ক্যাম্পে কাটান যার নাম স্বর্গদ্বারী, সেটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল। এই কোশ্চেনটা একটু টাইপিং এ ভুল হয়েছিল, তাই জন্য এই কোশ্চেনটা লাস্টে লিখে করে দিলাম। তাহলে আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।